আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের যে ১২টা গদ্য আছে প্রতিটা গদ্যের মূলভাব এবং তার পাশাপাশি তার মধ্যে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আছে সেই চরিত্রের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো আমাদের উদ্দীপক নির্ণয় অনেক বেশি কাজে লাগবে সেগুলোই হচ্ছে আজকে আমরা খুব সুন্দরভাবে দেখব ছোট্ট একটা রিভিশন ক্লাসের মাধ্যমে। আশা করি এটা শুধুমাত্র তোমাদের সৃজনশীলের জন্য যে কাজে লাগবে তেমন না, তোমাদের এমসিকিউতেও কিন্তু বেশ কিছু বহুপদী আসে, এমসিকিউতে বেশ কিছু প্রশ্ন আসে। তো তার জন্য আশা করি কাজে লাগবে যদি তুমি পুরো মূলভাব এবং চরিত্রগুলো আইডেন্টিফাই করতে পারো। আর আমরা আজকে এমনভাবে পড়ার চেষ্টা করব যে তোমাদের উদ্দীপকে কি আসতে পারে এবং তার সাথে তুমি কিভাবে উদ্দীপকটা আইডেন্টিফাই করবে প্রত্যেকটা বিষয় আজকে বলে দিব, যেন তোমাদের ফাইনাল মোমেন্টে খুব সুন্দর একটা রিভিশন হয়। ওকে, সো আজকের এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা হচ্ছে কমেন্টে যাও, কমেন্টে হচ্ছে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখানে অলরেডি সামনে থেকে যতগুলো তোমাদের পিডিএফ আসবে, রিভিশন নোট আসবে, যেরকম এইটা গদ্য, আজকের ক্লাসে গদ্য পড়াচ্ছি তোমাদের, কিছুক্ষণ পরে হচ্ছে পদ্যটা আমি দাঁড়াবো। সো প্রতিটা এরকম যখন পিডিএফ রেডি হয়ে যায় তখন আমি এটা হচ্ছে তোমাদের সবার আগে টেলিগ্রামটায় দিয়ে দিই, যেন তোমাদের খোঁজাখুঁজি না করতে হয়। ঠিক আছে, সো অবশ্যই যুক্ত হয়ে থাকবা সেখানে। সামনের অনেকগুলো আসলে এক্সাম আছে, তো কোনো কিছু হইলে আমি সবার আগে ওইখানে আপডেট দিব। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আর যারা হচ্ছে নিজেরা পড়তে চাও তাদের জন্য নিজেরা পড়াই ভালো, আর যদি কেউ মনে হয় যে ভাই আপনার সাথে শুনে শুনে একটু একবার রিকল দিতে চাই, তারা হচ্ছে এই ক্লাসটার সাথে রিকল দিয়ে ফেলো। ওকে, আচ্ছা, তো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাকে একটু ওভারঅল বলি যে আজকে আমরা আসলে কিভাবে পড়বো। এখন আসতেছে হচ্ছে কিভাবে পড়ার ব্যাপারটা। কিন্তু আমরা হচ্ছে প্রতিটা গদ্যের মাঝখানে দুইটা অংশ সাজাইছি, একটা হচ্ছে প্রধান বিষয়বস্তু আর একটা হচ্ছে চরিত্র। তো প্রধান বিষয়বস্তু মেইনলি হচ্ছে ওইটার মাঝখানে কি মূলভাব কি বা লার্নিং গুলো কি ওই গদ্যের মাঝখানে সেটা দেয়া আছে, যেটা তোমার সাদৃশ্য বৈসাদৃশ্য বা জ্ঞানমূলকটা চিহ্নিত করতে হেল্প করবে তোমাকে। আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে চরিত্র বিশ্লেষণ। এইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে উদ্দীপক নির্ণয়ে হেল্প করবে, বাট সবচেয়ে বেশি যে ব্যাপারটা কাজে লাগবে সেটা হচ্ছে আমি এখানে বেশ কিছু ভালো ভালো কথা লিখে দিছি। তো ওইগুলোই যদি তুমি লেখো তোমার লেখার হচ্ছে মানটা আরো সুন্দর হবে। ঠিক আছে, মানে তুমি হচ্ছে এখান থেকে লিখে কিছু ওয়ার্ডিং শিখলে, কিছু কিছু ভালো ভালো ওয়ার্ড থাকে না, তো সেগুলো যদি শিখে তুমি লিখতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য আরো ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে মেইনলি কথা। তো এই দুইটা পার্টে আমি এখানে লিখে দিছি। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তা আমি শুরুতেই সবগুলোরই একটা দুইটা লাইনে মূল ভাব বলে দিব। একজন লেখক যখন আসবেন ওনার মূল উদ্দেশ্য হবে কি কোনো সৌন্দর্য সৃষ্টি করা, মানব কল্যাণের জন্য কাজ করা। উনি ওনার নিজের যে ভোগ বিলাস বা নিজের যে এই যে আমরা বলি পার্থিব আশা সেগুলো বাদ দিয়ে সুন্দরের উদ্দেশ্যে লিখতে হবে। সহজ কথা হচ্ছে এটা। যদি কোনো কিছু পার্থিব মানে খ্যাতি, যশ, টাকা পয়সা এরকম কিছু আসে এটা হচ্ছে ভালো না। আর যদি অপরপক্ষে কোনো সমাজের উন্নয়ন হচ্ছে মানে ভালো ভালো জিনিস, নীতি নৈতিকতা, সহজ কথা যদি বলি, ওইটা হচ্ছে তাকে লিখতে হবে। এটাই মোটামুটি এই গদ্যটায় বলা হয়েছে। দেখো সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য যেটা সত্য, ধর্ম, মানব কল্যাণ এবং সৌন্দর্য সৃষ্টি। তো তোমাকে হচ্ছে বিভিন্ন উদ্দীপক দিবে যে একজন লেখক আছে যিনি হচ্ছে ভালো লিখতেছে। তো ভালো লেখার উদ্দেশ্য হচ্ছে এটা, মানে তোমাকে এখানে দুই টাইপের আসে, একজন ভালো লেখক আর একজন ভালো লেখক না। তোমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে, ভালো জিনিস ভালো, খারাপ জিনিস খারাপ। আচ্ছা, সো যশ অর্থ সস্তা লোকরঞ্জনের মোহ পরিহার করতে হবে, অর্থাৎ মানুষকে যে আমার হাসাইতে হবে মানে মনোরঞ্জন করতে হবে এমন না, তোমার যেটা সত্য সেটা লিখতে হবে। অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও, মানুষকে তো আমি ভাই মনোরঞ্জন দিচ্ছি, মনে আনন্দ দিচ্ছি মানুষের, ওইটা প্রকৃত উদ্দেশ্য না। মানুষকে হাসাইলাম তাইলেই হইলো না আর কি। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবে আর কি। সাহিত্যের শ্রেষ্ঠ অলঙ্কার হিসেবে সরলতা অনেক বেশি এমসিকিউতে আসে এটা, এবং প্রাঞ্জলতার প্রয়োগ করা, অনাবশ্যক বিদ্যা প্রকাশের চেষ্টা এবং অন্ধ অনুকরণ প্রবৃত্তি হচ্ছে বর্জন করা। বেশি জ্ঞান জাহির করা ঠিক না, প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে আমি কারোটা কপি মেরা লিখা দিলাম, ওইটা হবে না। ঠিক আছে, আচ্ছা, সো রচনায় বস্তুনিষ্ঠতা অর্থাৎ সঠিক তথ্য তোমাকে প্রমাণ করতে হবে, সময় নিয়ে সেটা লেখা সংশোধন করতে হবে। অর্থাৎ লিখলাম আর ছাপাই দিলাম এমন না, আমি লিখছি ওটা আমি বারবার এডিট করব যেটা আমার আরেকটু মানে কোন জায়গায় ভুল আছে যেন একদম পারফেক্টটা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে কথা। অসৎ উদ্দেশ্যে পরনিন্দা পরপীড়নের জন্য লেখনী ধারণ মহাপাপ, এটা এবং এটা বর্জন করতে হবে তোমাকে। মহাপাপ হচ্ছে এইগুলা যে ওই যে বিভিন্ন সাংবাদিকরা নিউজ করে না যে অমুক এটা হয়েছে তমুক এটা হয়েছে, এরকম খারাপ নিউজ করা যাবে না, ওইসব লেখা যাবে না। ওকে, সেই হচ্ছে মেইনলি কথা। চরিত্র বিশ্লেষণে আমরা দুই ধরনের চরিত্র এখানে পাবো। এখন বলতে পারো এই প্রবন্ধের চরিত্র কি, এটা হচ্ছে তোমাকে উদ্দীপকের মধ্যে এরকম চরিত্র দিয়ে দিবে, তো তোমাকে ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো এইখানে দুই টাইপের তুমি আইডিয়া পাবা, একটা হচ্ছে আদর্শ লেখক, একটা হচ্ছে যশলোভী বা অপকৃষ্ট লেখক। তো সহজ কথা হচ্ছে আদর্শ কারা, তারা সত্যনিষ্ঠ, মানুষের কল্যাণ কামনা করে, সহজ সরল ভাষায় লেখে, কমপ্লেক্স করে না। কিন্তু কথা হচ্ছে তোমাদের প্রবন্ধ যারা লিখছে বা পদ্য যারা লিখছে তারা কতটুকু সহজ সরল, ওই সময়ের জন্য সহজ সরল ছিল, বাট আমাদের যুগে এসে সেটা সহজ সরল নাই। ঠিক আছে, যাই হোক, আদর্শ লেখক তারা টাকা ও খ্যাতির মোহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, সঠিক তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু লেখেন না, অন্যের অনুকরণ করেন না। যশলোভী বা অপকৃষ্ট লেখক কারা, যারা টাকা নাম কামাইতে চায়, অকারণে বিদ্যা বা আমি অনেক জ্ঞানী এগুলো জাহির করতে চায়, সস্তা জনপ্রিয়তার জন্য মানুষকে হচ্ছে মনোরঞ্জন করে, যে ইয়েস অনেক মনোরঞ্জন করার চেষ্টা করে। বড় লেখকদের লেখার শুধু খারাপ দিকগুলো অনুকরণ করেন। ঠিক আছে, একটা কথা আছে, অনুকরণ যদি করে মানে জিনিসটা হচ্ছে একদম হুবহু অনুকরণ করে, এটা খারাপ।
এবং এইখানে লেখক একটা কথা বলছে যে যখন কেউ অনুকরণ করতে যায় খারাপ দিকগুলি অনুকরণ হয়, ভালো দিকগুলো অনুকরণ হয় না কার্যত, তাই না? ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নেই, আমরা একদম ছোটবেলায় পড়ছিলাম। তাড়াহুড়া করে লেখেন, ভুল সংশোধনের সময় না, আর লিখে দিছি মানে তাড়াতাড়ি ছাপাইতে হবে। এই হচ্ছে আমাদের কাছে প্রথম এই অংশটা যেটা চলে গেছে। এবার আমরা একটু চলে আসবো কোনটা, এবার চলে আসবো হচ্ছে আমাদের কাছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কাছে অপরিচিত। অপরিচিত তোমরা জানো, অপরিচিতের সহজ কথা হচ্ছে যে এখানে একটা প্রেমের গল্পের চাইতেও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তিত্ব এবং সমাজের যে নারীদের অবস্থা সেটাকে প্রকাশ পাওয়া। যেখানে অনুপম ছিল, অনুপম হচ্ছে কি মানে একদম নিজেকে কিছু প্রকাশ করতে পারে না, ব্যক্তিত্বহীন একটা চরিত্র। অপরপক্ষে আমরা একটা চরিত্র দেখতে পাই যেখানে হচ্ছে ওভারঅল মানে এই গল্পের মধ্যে মেইনলি যৌতুক প্রথাকে এনে নারীদের কি কি করতে হবে, ব্যক্তিত্ব বিষয়টা কি, কারো কারোর মধ্যে ব্যক্তিত্ব থাকে, কারো কারোর মধ্যে ব্যক্তিত্ব থাকে না, এই ব্যাপারগুলো বোঝানো হয়েছে। মানে একটা যৌতুক প্রথাকে কেন্দ্র করে একটা বা একটা বিয়েকে কেন্দ্র করে, ঠিক আছে, একটা গল্প হচ্ছে এখানে সাজানো হয়েছে। সহজ কথা হচ্ছে অপরিচয়ের মেইন পার্সপেক্টিভ। আমি একটু আসি এখানে, তাহলে আরো বেশি সহজ হবে তোমাদের জন্য। যে এখানে হচ্ছে আত্মমর্যাদা এবং ব্যক্তিত্ব বোধে বলিয়ান হওয়া। এখানে ব্যক্তিত্বের চরম পরিণতি দেখা যায় শম্ভুনাথ সেনের কাজের মাধ্যমে। উনি যখন ওনার মেয়ে বিয়ে দেন না ব্যক্তিত্বের কারণে, তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা কিন্তু ওই একই যৌতুক প্রথার বিয়ের কাহিনীকে কেন্দ্র করে। নারীর আত্মশক্তিতে অগ্রসর হওয়া। এই যে কল্যাণী হচ্ছে কি, কল্যাণী হচ্ছে পরবর্তীতে নারী শিক্ষায় ব্রত হয়েছে, নিজে নিজে নিজের ডেভেলপমেন্টে কাজ করছে, এটা হচ্ছে এটার কথা। যৌতুকের কাছে মানবিকতা বোধের পরাজয় এবং সমাজের বিবাহ প্রথা যেটা, অর্থাৎ এইখানে যে খুব বাজে কিছু কাজ করছে না, এই যে একদম শেকরা দিয়ে টেস্ট করানো, এইগুলোর কাছে কি মানবিকতা বোধ এখানে পরাজয় হয়েছে। এবং সমাজের যে বিবাহ প্রথা বর্তমানে কন্ডিশনে, যে সমাজের বিবাহ প্রথা এখন ওই সময় লিখছে, বাট তোমরা লিখবা যে বর্তমান সমাজের ব্যবস্থায় বিবাহ প্রথার এরকম একটা বাজে দিকটা হচ্ছে ফুটে উঠছে এই গল্পে। প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ। অনুপমের খালি ওই একটা জিনিস আছে, প্রেমিক হৃদয়ে সে অনেক সুন্দর সুন্দর উপমা দিছে, বাট কাজের কাজ কিছু করতে পারেনি, ব্যক্তিত্বহীন। কাজে যে সময় কাজ করার কথা ছিল ও বৈশা বৈশা চুপ করে বৈশা ছিল, বুঝছো? আর এমনি অনেক গল্প টল্প লিখছে, ট্রেনে উঠা লাভ নাই, লাভ হয় নাই কোনো। সুশিক্ষার মর্যাদা এবং ব্যক্তিত্ববোধের দৃঢ়তা। ওই যে সুশিক্ষা, যেটা নারীদের শিক্ষার কত গুরুত্ব শেষে এসে এটা বোঝা গেছে নারীদের ক্ষেত্রে। শিক্ষিত যুবকের ব্যক্তিত্বহীনতা, এটা হচ্ছে তোমার কোনটা, এটা হচ্ছে অনুপম। এবং পরিবারতন্ত্রের কাছে অসহায়ত্ব, বিশেষ করে মামার কাছে অনুপমের অসহায়ত্ব। দেশমাতৃকার সেবা এবং নারী শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করে, যেটা হচ্ছে কল্যাণী করছে। এখন তোমাদের ক্ষেত্রে এই অধ্যায়ে উদ্দীপকটা আসলে চরিত্র বেসিস আইডেন্টিফিকেশন করতে হবে। তুমি যদি উদ্দীপকে কোন একটা চরিত্রের মধ্যে এইরকম বিষয়গুলো দেখো, তুমি বলবা তার সাথে কল্যাণীর সাদৃশ্য আছে। তুমি যদি কখনো উদ্দীপকের মধ্যে এই সকল বিষয়গুলো দেখো, তুমি বলবা অনুপমের সাদৃশ্য আছে। ঠিক আছে, তাহলে কি কি আছে ওর মধ্যে? ও যৌতুক প্রথার নির্মম শিকার, প্রতিবাদী ছিল এবং আত্মমর্যাদা সম্পন্ন। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাই ও তো প্রতিবাদ এবং ডিরেক্টলি করেনি, বাট ও প্রতিবাদী ছিল দেখেই পরবর্তীতে কি হয়েছে, ওর কাজে সে হচ্ছে মানে মনোনিবেশ করতে পারছে। তো এটা একটু কম্পারেটিভলি মানে তোমার খুব বেশি প্রতিবাদী না হলে, বাট ওর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে প্রতিবাদীর। ঠিক আছে, এই হচ্ছে মেইনলি কথা। উন্নয়নের সঙ্গে আপোষহীনতা এবং সাহসী, সাহসী একটা চরিত্র, যে সে এখনো বিয়ে করে নেই, সমাজের এই অবস্থায় বিয়ে না করে সে নারী শিক্ষায় ব্রত হয়েছে, একটা সাহসী একটা পদক্ষেপ। ঠিক আছে, অন্যের সাথে আপোষহীনতা। দেশপ্রেমিক, নারী শিক্ষায় ব্রত হওয়া, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল, সবগুলো এইগুলোর সাথে রিলেটেড আর কি। যে নারীর বলিষ্ঠ হওয়া, এই ব্যাপারটা কল্যাণীর মধ্যে দেখা যায়। অনুপম হচ্ছে ভাই খুবই শিক্ষিত কিন্তু গুণহীন, এটা কোথায় পাওয়া যায়? মাকাল ফলে। এটা আমি অনুধাবনের টাইপের, এই জন্য লিখে দিছি সাইডে। ঠিক আছে, মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, পরনির্ভরশীল সে, যেরকম গদারণের ছোট ভাই দ্বারা আবার পরনির্ভরশীল বোঝানো হয়েছে। প্রতিবাদ করার সাহস নেই, পরবর্তীতে অনুতপ্ত, প্রেমিক হৃদয়, অনুতপ্ত হয়ে লাভ নাই, চলে গেছে, যে চলে গেছে সে চলে গেছে। আচ্ছা, অনুপমের মামা। তো অনুপমের মামা হচ্ছে কি চরম অর্থলোভী। মানে তোমার যদি এরকম কাউকে মনে হয় এই উদ্দীপকের মাঝখানে, সে অনেক অর্থলোভী, মানুষকে ছোট করতে পছন্দ করে, বা হচ্ছে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এরকম যদি বৈশিষ্ট্য বলে, এটা অনুপমের মামা। অনুপম না কিন্তু, অনুপম সারাদিন ঘরের মধ্যে বসে থাকে না। অনুপম হচ্ছে ব্যক্তিত্বহীন, কিছু করতে পারে না, বুঝছো? ও হচ্ছে দেখতে মানে দেখতে দেখতে সবই ভালো, পড়ালেখাও ভালো, কিন্তু ও কিছু করতে পারে না, ব্যক্তিত্বহীন, এটা হচ্ছে অনুপম। আর মামা বললে, মামা হচ্ছে ঘরের মধ্যে বসে থাকে, কূপমণ্ডুক এই ওয়ার্ডটাকে বলে। ঠিক আছে, চরম অর্থলোভী, যৌতুক প্রত্যাশী, স্বার্থপর এবং ধূর্ত, চরম অবিশ্বাসী। অবিশ্বাসী কেন মনাটা বলা হয়েছে? উনি গয়না টেস্ট করতে গেছিল। কূপমণ্ডুক এবং সংকীর্ণ মনা, মন অনেক ছোট। আর সংসারের সর্বে সর্বা, একটা সংসারকে পুরো গ্রাস করে, যে পল্লুর নদীর মতো হচ্ছে গ্রাস করে রাখছে, তাই না? পুরো সংসারের সবকিছু দেখে। শম্ভুনাথ সেন সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান এবং দৃঢ়চেতা এই গল্পের, সে হচ্ছে কি শম্ভুনাথ সেন। অত্যন্ত আত্মমর্যাদাবান, শান্ত অথচ দৃঢ়চেতা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, স্পষ্টবাদী এবং সাহসী, সমাজের লৌকিকতার তোয়াক্কা না করা। এই যে আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, সে এটাকে উনি তোয়াক্কা না করে উনি বিয়ে ভেঙে দিছে ওনার দৃঢ়চেতা মনোভাবের কারণে। ঠিক আছে, তো আমরা হচ্ছে অলরেডি আমাদের দ্বিতীয়টা হচ্ছে শেষ করে ফেলছি। এবার চলে আসে হচ্ছে সাহিত্যে খেলা। তো সাহিত্যে খেলা নিয়ে সহজ কথা হচ্ছে, এইটাও কিছুটা তুমি বলতে পারি নব্বর লেখক দিকে আছে না, ওইখানের কিছু কথা আসবে।
প্রথম কথা হচ্ছে সাহিত্য চর্চা করবা শুধুমাত্র আনন্দ লাভের উদ্দেশ্যে, একটা খেলার মতো। সাহিত্যকে তুলনা করা হয়েছে খেলার মতো। এই যে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি, লাভ আছে কোনো দেখা? লাভ নাই। তারপরেও খেলা দেখি কেন? কারণ এটা আমরা একটা কোনো এক্সপেকটেশন ভাবে রাখি না যে আমি এখান থেকে টাকা পয়সা কামাবো, অন্য কিছু কামাবো। নিঃস্বার্থভাবে আমরা সেখান থেকে আনন্দ পাই। সাহিত্য ব্যাপারটা এরকম যে নিঃস্বার্থভাবে সেখান থেকে আমাকে আনন্দ নিতে হবে। আর সাহিত্যের মধ্যে যখন অনেক এক্সপেকটেশন আসবে, অনেক রকম চিন্তা ভাবনা আমরা করবো, বা ওইটা করবো কি ওইটা করবো না, এরকম জিনিসগুলো আসলে সাহিত্য আর সাহিত্য থাকে না তখন। ঠিক আছে, সাহিত্যকে খেলার ছলে নিতে হবে, এই জন্যই বলছে সাহিত্যের খেলা। আচ্ছা, প্রধান বিষয়বস্তু বলা হচ্ছে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আনন্দদান, শিক্ষাদান বা মনোরঞ্জন। শিক্ষা কি ভালো মজা লাগে? খেলা খেলতে মজা লাগে, শিক্ষা কিন্তু মজা, মানে এই যে পড়ালেখা করাচ্ছি ভালো লাগতেছে তোমার, আমিও জানি ভালো লাগতেছে না। ঠিক আছে, তো সাহিত্য চর্চা ও খেলাধুলার সাদৃশ্য যেটা বলা হচ্ছে, কি কি সাদৃশ্য আছে? নিষ্কাম, মানে আসলে কোনো কাম না, উদ্দেশ্যহীন ভাবে আমরা সেখান থেকে আনন্দ পাই। সো একটা খুব গুরুত্বপূর্ণ আসে তোমাদের প্রয়োগে, যে সাহিত্য চর্চা ও খেলাধুলার মধ্যে সাদৃশ্য কি আছে, 3টা পয়েন্ট আছে, ওই এইগুলোর মধ্যে থেকে পড়ে ফেলবা। শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্যগত পার্থক্য হয়েছে, উদ্দেশ্যগত পার্থক্য বিষয়টা এখানে আমরা দেখতে পাই। উদ্দেশ্য প্রণোদিত এবং মনোরঞ্জন ধর্মী সাহিত্য যেটা, এটা হচ্ছে জুয়া খেলা বা স্বধর্মচ্যুত সাহিত্য, অর্থাৎ যেই সাহিত্যগুলো আমি একদম উদ্দেশ্য নিয়ে, খেলাধুলার কিন্তু কোনো উদ্দেশ্য থাকে না, যেটাই বলা হচ্ছে। তুমি একদম উদ্দেশ্য নিয়ে কোনো সাহিত্য রচনা করছো, কিংবা ওই যে বললাম আগের মতো মনোরঞ্জন করার জন্য সাহিত্য করছো মানুষকে, সত্যের জন্য না কিংবা আনন্দের জন্য না, তাহলে ওইটা কোনো সাহিত্যই না, ওটা হচ্ছে জুয়া খেলার মতো। বা ওই সাহিত্যটা নিজের ধর্ম থেকে চ্যুত, মানে ছড়ে এসছে, স্বধর্মচ্যুত। সাহিত্যের অঙ্গনে বা শিল্প রাজ্যে সকলের সমান অধিকার আছে, এটা একটা কথা বলা হয়েছে, যে সবাই সাহিত্য রচনা করতে পারে, এখানে কোনো ব্রাহ্মণ শূদ্র ভেদ নাই। একইভাবে খেলার সময় যেরকম কোনো ক্লাস আমরা না দেখে সবাই একসাথে হচ্ছে খেলাধুলা করি, সাহিত্যের ক্ষেত্রে যে কেউ সাহিত্য রচনা করতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে কারো চিন্তা করা লাগবে না। সাহিত্য পাঠে স্কুল মাস্টার বা শিক্ষকদের নিরস দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়েছে। এখানে আমার সমালোচনা করা হয়েছে কেন? কারণ এই যে আমি তোমার শিক্ষক হিসেবে এইসব পড়াচ্ছি, মানে এইগুলো বলতে ভালো লাগে না ভাই। মানে সাহিত্য জিনিসটা এখন তোমাদের আমি গদবাধা মুখস্থ করাচ্ছি, এটা কার ভালো লাগবে? এটাই বোঝানো হয়েছে যে স্কুল মাস্টার এইভাবে পড়ায়, বাট সাহিত্য মেইনলি হচ্ছে কি রস সৃষ্টি করে মনের মধ্যে আনন্দ দিবে। আচ্ছা, চরিত্র বিশ্লেষণ যেটা আমরা বলি, প্রকৃত সাহিত্যিক আসলে কারা? যারা স্বার্থহীন, আনন্দ সন্ধানী, স্বাধীন চেতা, বিশ্ব মানবের বন্ধু, স্বতঃস্ফূর্ত থাকবে, নিজের কাছে মানে নিজে নিজে হচ্ছে আনন্দের সাথে লিখবে, এমন না যে ভাই প্রেসারে পড়ে লিখে বলছি। যশলোভী লেখক যেটা মনোরঞ্জন করে আগের মতো, অর্থলোভী, খ্যাতি প্রত্যাশী, স্বার্থপর, চাটুকার বা কৃত্রিম, স্বধর্মচ্যুত, মানে সাহিত্যের ওই যে এক্সাক্ট সাহিত্যের ধর্ম সেখান থেকে সরে আসছে। স্কুল মাস্টার, শিক্ষক সমাজ আমরা, জ্ঞান বিতরণ করে নিরস, কোনো রস নাই, আনন্দহীন, বাধ্যকারী, যে বাধ্য করতেছি পড়তে, নাহলে কি বলবো যে পিটাবো না। আর হচ্ছে 5 কি নিয়ম নিষ্ঠ, ঠিক আছে, একটা নিয়মের মধ্যে আবদ্ধ থাকে। বিলাসীর কথা চলে আসো, বিলাসীর ক্ষেত্রে মেইনলি হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের কাছে যে সমাজের বর্ণ প্রথা যেটা আছে, বর্ণ প্রথা মানে হচ্ছে ক্লাস বা শ্রেণী প্রথা তুমি বলতে পারো। ঠিক আছে, মেইনলি হচ্ছে কি, এখানে একটা উঁচু শ্রেণীর সাথে নিচু শ্রেণীর একজনের বিয়ে হয়, তো এটা নিয়েই হচ্ছে অনেক সমস্যা, এটা নিয়ে হচ্ছে মানুষের অনেক কথাবার্তা বলে। এটা হচ্ছে এখানে প্রথম একটা কথা, যে বর্তমান সমাজ ব্যবস্থার কথা। 2 নম্বর হচ্ছে এই দুইটা উঁচু জাত নিচু জাত এদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়, এটা খুব ভালোবাসার একটা দিক আমরা দেখতে পাই। 3 নম্বর যে জিনিসটা এখানে হচ্ছে তোমার কিছু কিছু ক্ষেত্রে সমাজের মানুষের রূঢ় বাস্তবতা, কেউ কেউ হচ্ছে সহৃদয়বান ছিল, সেই সকল মানুষের কথা, এরকম কিছু টুকটাক কথাবার্তা বলা হয়েছে। আর কিছু তোমার হচ্ছে প্রকৃতির কথাবার্তা বলা হয়েছে, এছাড়া এখানে এমন কিছু নেই। তো বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ যেটা, সেটা রক্ষণশীল সমাজে সমাজপতিদের অবিচার এবং স্বার্থপরতা। 3 নম্বর হচ্ছে সমাজের কুসংস্কার এবং হচ্ছে জাতিভেদ প্রথা, যেটা বললাম যে উঁচু জাত নিচু জাত, এই যে কুসংস্কারগুলো আছে সেটা। এছাড়া হচ্ছে কুসংস্কারের এখানে একটা অংশ আছে, ওই যে সাপ মানে কামড় দিলে হচ্ছে এই যে ওঝা আইনা যে কাজগুলো করে, এটা কাইন্ড অফ কুসংস্কারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে ওই যে তোমার হচ্ছে বিভিন্ন মন্ত্র পড়ে, মন্ত্র পড়লে বিষ নাইমা যাবে, এগুলো কিছু কুসংস্কারের মধ্যেই পড়ছে। ঠিক আছে, সংকীর্ণতা ঊর্ধ্বে মানব মানবীর প্রেম যেটা, সেটা হচ্ছে এখানে আসছে যে এদের মধ্যকার যে প্রেমটা আছে সেটা। ঠিক আছে, মৃত্যুঞ্জয় বিলাসীর মাঝখানে। প্রথা বিরোধী নারী চরিত্র যেটা বলা হচ্ছে বিলাসীর ক্ষেত্রে। পরোপকার, সেবাপরণতা, আত্মত্যাগের মহিমা, এইখান থেকে একটা কথা আসে তোমার, যে ধরো একজন স্ত্রী তার স্বামী যখন অসুস্থ ছিল তখন তাকে সেবা করছে, তো এই সেবাটা কার সাথে হচ্ছে মিলে যায়? বিলাসীর সাথে মিলে যায়। ঠিক আছে, এই সেবাটা কার সাথে মিলে যায়? বিলাসীর সাথে মিলে যায়, মৃত্যুঞ্জয়কে যখন অসুস্থ ছিল তখন করছে। সো এই টাইপের জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। স্বার্থান্বেষী মানুষের চক্রান্ত এবং দুর্বলের উপর অত্যাচার করা। এই যে স্বার্থান্বেষী বলতে এখানে হচ্ছে আমাদের কথা খুঁড়ো, খুঁড়ো যে কাজটা করছে, খালি জমি হাতায় নিতে চাইছে, স্বার্থান্বেষী। আর দুর্বলের উপর অত্যাচার বলতে কি? দুর্বলের উপর অত্যাচার বলতে তোমার হচ্ছে এই যে তোমার বিলাসীর উপর তারা যে অত্যাচারগুলো করছে সেটা। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমার এখান থেকে আমাদের লার্নিংটা চলে আসে। এবার চলে আসে চরিত্র বিশ্লেষণের কেসে। বিলাসী হচ্ছে চরম সেবাপরায়ণ, ত্যাগী, সৎ, কর্মনিপুণ এক নারী, কর্মনিপুণ কাজে কিন্তু যথেষ্ট পটু। সমাজের নিঃস্বতা, কুসংস্কার ও উদারতার, ঠিক আছে, এটা হচ্ছে অনুদারতার নির্মম শিকার হচ্ছে কে? মৃত্যুঞ্জয় বলো বা বিলাসী বলো, বিলাসী বেশি হয়েছে।
ঠিক আছে, প্রথা বিরোধী, সাহসী এবং ভালোবাসার প্রতি চরম বিশ্বস্ত, মানে মৃত্যুঞ্জয় বিলাসী দুজনের প্রতি বিশ্বস্ত ছিল, এই হচ্ছে কথা। মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে সারিয়ে তোলা এক প্রেমময়ী সত্তা, এটা সেবার সাথে আসলে যায়। আমি জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো কেন লিখছি, এই ওয়ার্ডগুলো লিখলে তোমার লিখতে সুবিধা হবে, কিছু ওয়ার্ডিং শিখবা আর কি। ঠিক আছে, স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে বিষপানে স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়া এক প্রেমিক, ঠিক আছে, এক প্রেমিকা মেইনলি। এখন এইরকম কনটেক্সট তো দিবে না যে ভাই প্রেমে ব্যর্থ হয়েছে তাই হচ্ছে সে বিষ খাইছে, এখন তার সাথে কার মিল আছে, এরকম তার দিবে না। দিলে এটা বিলাসীর সাথে মিল থাকে, যদি বিষ পান করছে। ঠিক আছে, মৃত্যুঞ্জয় ভীষণ সহজ সরল ছিল, উদার ছিল, পরোপকারী ছিল। ঠিক আছে, মানুষকে কিন্তু পরোপকারী করতো, কিন্তু মানুষ সেটা বিশ্বাস মানে স্বীকার করতো না জিনিসটা এরকম। উঁচু জাতের হলো, তার মধ্যে কোনো জাতপাতের অহংকার ছিল না, সমাজের ভয় না পেয়ে ভালোবাসা মানুষকে আপন করে নেওয়ার মতো সাহসী ছিল, বিলাসীর জন্য নিজের জাত বিসর্জন দিয়ে সাপুরে হতেও পিছপা হয়নি। তো ভালোবাসার সত্তাটা এখানে প্রকাশ পায়, ত্যাগটা প্রকাশ পায়। গোখরো সাপের কামড়ে মর্মান্তিক এবং অকাল মৃত্যু হয়। যদি কোনো কিছু দেখো যে কেউ একজন সাপে কামড় খায় মরে গেছে, তার সাথে কার মিল আছে? মৃত্যুঞ্জয় মিল আছে। খুড়ো হচ্ছে এখানে সবচেয়ে খারাপ লোক, ভীষণ স্বার্থপর, অর্থলোভী, অসৎ, কূটকৌশলী, মানে খারাপ যতগুলো আছে সব হচ্ছে খুড়োর মধ্যে পড়ছে। এরকম যদি খারাপ কাউকে দেখো, ওটা হচ্ছে খুড়ো, মানে উদ্দীপকের মধ্যে। ভ্রাতিজা মৃত্যুঞ্জয়ের বাগান দখল করার জন্য সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চাচা মামা এদের মধ্যে যখন গ্যাঞ্জাম থাকে, জমি হাতায় নিতে চায়, এগুলো হচ্ছে কার সাথে মিল আছে? খুড়োর সাথে। রক্ষণশীল সমাজে পচা নিয়ম কানুন, ঠিক আছে, এবং হচ্ছে অন্ধবিশ্বাসের আসল প্রতিনিধি। আমি এগুলো ক্যাজুয়াল ওয়ার্ড লিখছি, বাট ইউজুয়ালি হচ্ছে কোনটা আমরা এখানে বলতে পারি হচ্ছে যে নেতিবাচক, আরো সুন্দর ওয়ার্ড হয় এটা। ঠিক আছে, এটা লিখতে লিখতে আমি এটা চেঞ্জ করে দিব না, সমস্যা নেই, তোমাদের পরে থেকে দেখলাম। তো সমাজের হচ্ছে কোনটা নেতিবাচক নিয়ম কানুন এবং অন্ধবিশ্বাসের আসল প্রতিনিধি। অন্য পাপের অজুহাত দিয়ে সেই বিলাসী ও মৃত্যুঞ্জয়কে গ্রাম ছাড়া করেছিল। এই যে অন্য পাপ, এই যে একটা কুসংস্কার, বা এই যে একটা জাত ভেদ, এই ব্যাপারটার মাধ্যমে যে মানুষকে অত্যাচার করা হয়, এই ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে। অন্যের নামে দুর্নাম এবং পরচর্চা কারণে খারাপ যা আছে ভাই সব হচ্ছে খুড়োর মাঝখানে। ন্যাড়া হচ্ছে এই গল্পের কথক। তো পুরো গল্পের কথক এবং অত্যন্ত সহানুভূতিশীল একজন মানুষ, সে সহানুভূতিশীল ছিল। ঠিক আছে, দেখো সে কিন্তু যখন বিলাসীকে অত্যাচার করা হয়েছিল তখন সে ছিল, বাট সে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই। ঠিক আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি। সো জিনিসটা এরকম যে কেউ ভালো, বাট মাঝে মধ্যে যদি এরকম কোনো ক্যারেক্টার দেখো যে তার সামনে খারাপ কিছু হচ্ছে, সে বলতে পারতেছে না, তাহলে সে কিন্তু একদম নেতিবাচক ক্যারেক্টার না, সে তার সাথে তোমার মিল দিবা ন্যাড়া। তো তার সামনে খারাপ কিছু করতেছে, সে বলতে পারতেছে না, চুপ করে আছে, এরকম জিনিস। তারপরে সাপ ধরা, মন্ত্র শেখার খুব শখ ছিল তার। তার এই যে জিনিসগুলো সাপ ধরার ক্ষেত্রে তার একটা এক্সট্রা ফ্যাসিনেশন ছিল। যে বিলাসীর ভালোবাসার গভীরতা খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছিল। ঠিক আছে, মৃত্যুঞ্জয় এবং বিলাসীর যে ভালোবাসা কাছ থেকে দেখতে পারছিল। এই হচ্ছে আমাদের কাছে বিলাসীর পার্টটা গেছে। অর্ধাঙ্গীর কেসে, অর্ধাঙ্গীর পুরো গল্পের মূল ভাবটা হচ্ছে যে নারী এবং পুরুষ দুজনের মধ্যে সমান অধিকার থাকতে হবে। দুইজনে যদি সমান অধিকারে থাকে, দুইজনে সমান অ্যাডভান্টেজ পায়, সমাজটা সুন্দরভাবে চলবে। এই হচ্ছে অর্ধাঙ্গীর মেইন মূল ভাব। তো এইটা বলা হচ্ছে যে সমাজ ও সংসারের সার্বিক উন্নয়নে নারী পুরুষের সমান অংশগ্রহণ দরকার। নারীদের মানসিক দাসত্ব এবং নিজেদের প্রাপ্য অধিকার সম্পর্কে অসচেতনতা। নারীদের জিনিসটা এরকম যে নারীদের তুমি যদি অনেক কিছু দিয়েও দাও, তাও তারা হচ্ছে এতদিনের যে মানসিক দাসত্ব, যে না আমরা তো পারবো না, এটা তো পুরুষদেরই কাজ, এই ব্যাপারটাকে আসলে বোঝানো হচ্ছে মানসিক দাসত্ব। যে মানসিক দিক থেকে আমরা, মানে মানসিক দিক থেকে নারীরা কার্যত হচ্ছে কি মুক্ত হতে পারেনি। সো এটা একটা অসচেতন নারীরা এই দিক থেকে। নারী শিক্ষার প্রয়োজনীয়তা আছে, জ্ঞান চর্চায় বৈষম্য হয় নারী পুরুষের মাঝখানে। পুরুষতান্ত্রিক সমাজের হচ্ছে কোনটা আধিপত্যকামী মানসিকতা, স্বার্থপরতা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। আর 5 হচ্ছে মেয়েদের লোকচক্ষুর আড়ালে গৃহকোণে বন্দি করে রাখা হয়, এইটা একটা অবরোধ প্রথা বলা হচ্ছে। পৈতৃক সম্পত্তিতে কন্যা সন্তানের বঞ্চনা এবং মোহাম্মদীয় আইনের বাস্তব প্রয়োগহীনতা। ঠিক আছে, এটা নিয়ে একটু এখানে তোমার বলছে, তো কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলা, বাট মেইনলি হচ্ছে এখানে বলছে যে হচ্ছে মোহাম্মদ আইনে এখানে মেইনলি বলছে যে ছেলেরা যা পাবে তারা অর্ধেক পাবে হচ্ছে কন্যা সন্তান, যেগুলো ঠিক না, এগুলো আসলে এই গদ্যের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, এই গদ্যের মধ্যে বলা হয়েছে। সো এইখানে মেইনলি হচ্ছে যখন তোমার উদ্দীপক যখন আসতেছে তখন দেখবা যে ছেলেদের নিয়ে খারাপ কথা বলা হয়েছে, মেয়েদের হচ্ছে অবস্থা নিয়ে বলা হয়েছে, তো এখান থেকে উন্নতি করতে হবে, এই ব্যাপারগুলো আসলে মিলে বলা হয়েছে, তখনই বুঝবা যে এই গদ্যের থেকে এগুলো আসতে হবে। তো এখানে হচ্ছে চরিত্র বলতে দুই ধরনের চরিত্র এখানে আমরা পাই, একটা হচ্ছে অবরোধ বাসিনী মানে নারী সমাজ তৎকালীন, আর একটা হচ্ছে পুরুষ সমাজ যাদের সমাজপতি বলা হয়েছে। সো মানসিক দাসত্ব চরম শিকার, অধিকার সম্পর্কে অসচেতন, হাতের পুতুল, উপযুক্ত শিক্ষা দীক্ষা পাচ্ছে না, দেন পরনির্ভরশীল, স্বেচ্ছায় গৃহবন্দী থাকে, স্বেচ্ছায় যে মানসিক দাসত্ব যেটা বললাম। পুরুষ সমাজ হচ্ছে সমাজপতি, স্বার্থপর আদি যে খারাপ জিনিসগুলো সব হচ্ছে পুরুষদের মধ্যে পড়বে। নারীদের প্রতি প্রভুত্বকারী, অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী, নারীদের সম্পত্তি ও শিক্ষার অধিকার হরণকারী, নারীকে কেবল প্রয়োজন বা ভোগের বস্তু মনে করে। আর এখানে আরেকজন আছে, সেটা হচ্ছে বেগম রোকেয়া। উনি হচ্ছে এই নারী সমাজ যেগুলো করে নাই, উনি এখান থেকে উঠে আসতেছে, এটাই দেখানো হয়েছে, মানে উনি এখান থেকে অগ্রদূত, এই টাইপের কথাগুলো বলা হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বা পথ প্রদর্শক, মানসিক দাসত্ব থেকে মুক্তি স্বপ্নদ্রষ্টা, নারী শিক্ষার সমর্থক, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী উনি, নারী পুরুষ অধিকার ও সমমর্যাদায় বিশ্বাসী, মানে নারীরা যেটা করতেছে না উনি এটা স্টার্ট করছে, তাই উনি হচ্ছে এইগুলোর পথ প্রদর্শক, স্বপ্নদ্রষ্টা। শেষ। যৌবনের গান যেটা,
যৌবনের গানে হচ্ছে যৌবনের অফুরন্ত প্রাণশক্তি এর। আচ্ছা, আমি যৌবনের গান নিয়ে টুকটাক কথাবার্তা বলি। সহজ কথা হচ্ছে তুমি তখনই যুবক যখন তোমার ভালো কিছু করার ইচ্ছা থাকবে, সমাজের উন্নয়ন করার ইচ্ছা থাকবে, এটা তোমার বাহ্যিক বয়স যাই হোক না কেন। আর তোমার মনে করো বাহ্যিক বয়স অনেক কম, কিন্তু তুমি হলা আইলসা, তুমি হলা ভাই ঘুম আসতেছে না, আমার কাজ করতে ভালো লাগতেছে না, বা তোমার মধ্যে ভালো কিছু করার ইচ্ছা নাই, তাহলে তুমি আর যুবক না। এই হচ্ছে যৌবনের গানের মেইন মূল ভাব। তো যৌবনের অফুরন্ত প্রাণশক্তির দুইটা রূপ আছে, উদ্দাম এবং হচ্ছে মাতৃরূপ। জরাজীর্ণ প্রথা, মিথ্যা ও কুসংস্কার ভেঙে নতুন সমাজ বা বিশ্ব গড়ার প্রত্যয়, এটা হচ্ছে যুবক সমাজের মেইন প্রায়োরিটি থাকে। বয়স নয় বরং মন ও কর্মই তারুণ্য, এটাই নয় বয়স না বরং মন ও কর্মই হচ্ছে তারুণ্য। এবার ইয়াং, ঠিক আছে, এবার গ্রিন। বার্ধক্যের আসল মানে তারুণ্য এবং বার্ধক্যের আসল মাপকাঠি, অর্থাৎ কার মন এবং কার কাজ কিরকম আছে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদ এবং বিপন্ন মানবতার সেবায় আত্মোৎসর্গ, নিজেকে হচ্ছে উৎসর্গ করে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা যুবকের বৈশিষ্ট্য যাদের বয়স কম। দেশ ও জাতির ক্রান্তিকালে তরুণদের অদম্য সাহস, আত্মত্যাগ এবং রক্তদানের পুণ্য। ভালো জিনিস। খারাপ জিনিস দেখো, স্বার্থান্বেষী, ভীরু, সংশয় পরায়ণ, মানে খালি ভয় পায় করবো করবো না, করবো করবো না। তো পশ্চাৎপদ মানসিকতাই হচ্ছে বার্ধক্যের আসল স্বরূপ। তাহলে বুঝছো, এখানে মেইনলি কাজকে বোঝানো হচ্ছে। তরুণ বা যৌবন কারা? যারা হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির অধিকারী, সাহসী হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ন্যায়ের পথে আপোষহীন থাকে। যৌবনের উদ্দাম রূপ যেটা বলা হচ্ছে, ন্যায়ের পথে আপোষহীন, বিপদে মানুষের পাশে দাঁড়ায়, মানে ভালো জিনিস যেগুলা। ধর্ম, জাত, বয়সের ভেদাভেদ সে করে না, এক উদার মন থাকে তার, মৃত্যু ভয়হীন থাকে, পুরনো নিয়ম ভেঙে নতুন সমাজ করার কারিগর। সেগুলো ভালো জিনিস, যে আমি ভালো কাজ করবো তো মৃত্যুকে ভয় পাচ্ছি না। বৃদ্ধ বা বার্ধক্যের শিকার যেটা, এই খারাপ জিনিসগুলো, স্বার্থপর, শুধু নিজেকে নিয়ে ভাবে, নতুন কিছু গ্রহণ করতেই পায় না, জরাজীর্ণ পুরনো নিয়মকে আঁকড়ে ধরে থাকে, যে আমি আগেরটাই পড়ে থাকবো ভাই, আমি না নতুন করে এখন কিছু করতে চাই না, আমি ঘুমাবো। কুসংস্কারাচ্ছন্ন, নিরাশাবাদী এবং সবসময় সন্দেহপ্রবণ মানসিকতার অধিকারী, মানুষের বিপদে এগিয়ে আসে না, পাশ কাটায় যায়, অজুহাত খোঁজার প্রবণতা থাকে। বয়স কম হলেও এদের মধ্যে কোনো কাজের স্পৃহা বা মানসিক শক্তি থাকে না যে আমি নতুন কিছু করবো। ঠিক আছে, সেই হচ্ছে কথা। এখন যদি কেউ এইচএসসি পরীক্ষার সময় এরকম চিন্তা করো যে থাক একটু চিল করি বা ভালো লাগতেছে না, এইচএসসি তো যাবেই, আমি পারবো না মনে হয়, তাহলে তুমি বুড়ো হয়ে গেছো, বুড়ো বয়সে এইচএসসি দিচ্ছ। আর যদি এরকম তোমার ইচ্ছা থাকে যে আরে এইচএসসি আসছে তো কি হয়েছে, কঠিন জিনিস আমি পার করে ফেলবো, পার হবেই, তাহলে তুমি যুবক। ঠিক আছে, এখন তাহলে তুমি তোমাকে বলো যে তোমার বয়স এখন কত, তুমি কি যুবক নাকি বুড়ো। কাজী নজরুল ইসলাম হচ্ছে প্রাবন্ধিক, উনি হচ্ছে কি, উনি মানে এটা হচ্ছে আগেরটার মতো, বেগম রোকেয়া যেরকম ভালো, উনি ওই জিনিসগুলো ভালো, উনি বয়স বেশি হলে উনি যুবক থাকবে, এই কথাগুলো বলছে। চিরন্তন যৌবনের একনিষ্ঠ পূজারী বা মুরিদ, যিনি নিজেকে বয়স্ক বা জ্ঞানীদের দলে নয় বরং তারুণ্যের দলে মনে করেন, যিনি তারুণ্যকে সব অন্ধকার দূর করার আলোর দেবতা বা সূর্যের মর্যাদা দিয়েছেন। এমসিকে তো আসতে পারে, কিন্তু তারুণ্যকে কি সব অন্ধকার দূর করতে পারে। সমাজ পরিবর্তনের তরুণদের অপরিমেয় শক্তির ওপর যার হচ্ছে অগাধ বিশ্বাস। তো এটা হচ্ছে আমাদের কাছে গেছে। এবার চলে আসি হচ্ছে কোনটা, চলে আসি হচ্ছে জীবন বৃক্ষ যেটা, সেটা। জীবন ও বৃক্ষ, এখানে সহজ কথা হচ্ছে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, বৃক্ষ যেরকম বড় হয় আস্তে আস্তে, মানুষকে হচ্ছে কি ছায়া দেয়, ফল দেয়, মানুষের উপকার করে, ঠিক একইভাবে জীবনটাও এরকম হওয়া উচিত যে সে যখন আস্তে আস্তে জীবনটা বাড়বে সে মানুষের হচ্ছে হেল্প করবে। শেষ, গল্পের কাজ। সো মানব জীবনের সার্থকতায় বৃক্ষের অনুপ্রেরণা এবং জীবনের প্রকৃত তাৎপর্য, যেটা মানুষকে হেল্প করা। মানব জীবনের আদর্শের প্রতীক হিসেবে বৃক্ষের নীরব সাধনা। এই যে বৃক্ষ, যে কোনো এক্সপেকটেশন নাই যে বৃক্ষকে গিয়ে কেউ কিছু দিবে, বা সে দিয়ে যাচ্ছে, জিনিসটা এরকম। সো পরার্থে বা অন্যের কল্যাণে বৃক্ষের আত্মনিবেদনের স্বরূপ, স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের স্বরূপ। মানে অহংকারী যারা মানুষ আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও বেশ কিছু বিষয় আছে, তারা হচ্ছে এরকম ভাবে দিতে চায় না কিছু। সহজ কথা হচ্ছে এটা, যাতে স্বল্প প্রাণ থাকে, স্থূল বুদ্ধি, খারাপ বুদ্ধি থাকে, এগুলো। আচ্ছা, সো প্রকৃত মানুষের জীবন আদর্শ এবং মানব প্রেমে বিকশিত হওয়ার আহ্বান করা হচ্ছে। এবং রবীন্দ্রনাথের দৃষ্টিতে নদীর গতির সাথে মনুষ্যদের তুলনা প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি। প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমাদের যে জীবনটা বা মনুষ্যত্ব হচ্ছে তোমার বৃক্ষের মতো, নদীর গতির সাথে না। রবীন্দ্রনাথের মতো এটা নদীর গতির মতো। সো এই একটা ডিফারেন্স আর কি এখানে আসছে। চরিত্র বিশ্লেষণ, আদর্শ মানুষ যেটা বৃক্ষের মতো মানুষ হয়, পরোপকারী, ধীরস্থির, নীরব সাধক, প্রেম সৌন্দর্য সেবায় পরিপূর্ণ থাকবে, উদার হৃদয় এবং গভীর চিন্তাশীল থাকবে, নিজের অর্জনকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ এবং জবরদস্তি প্রিয় বা হচ্ছে আমরা এটাকে বলা হয় অহংকারী মানুষ যারা। তো চরম স্বার্থপর এবং অহংকারী, অন্যের ভালো কাজে বাধা দেয়। প্রেম সৌন্দর্যহীন, নিষ্ঠুর মনের, অগভীর জ্ঞান সম্পন্ন, স্থূল বুদ্ধি, শুধু নিজের প্রাপ্তি বা লাভ নিয়ে ব্যস্ত থাকা, নিজের প্রাপ্তি নিয়ে আসলে ব্যস্ত আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তপবন প্রেমিক, উনি হচ্ছে প্রকৃতির প্রতি ভীষণ অনুরাগী এবং ওনার মতে জীবনের মিল বা সার্থকতা খোঁজা হচ্ছে নদীর গতির মতো, যে নদীর গতিতে নদী যেরকম বিভিন্ন জায়গায় বাঁক নেয়, তো ওই রকম ভাবে কি, ওই রকম ভাবে হচ্ছে আমাদের যে বিভিন্ন, আমার এখানে একটা ফোন আসছে, আমি একটু কেটে দিই। ওইরকম ভাবে কি, ওইরকম ভাবে হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন অংশে মন নেয়। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে দেখা হচ্ছে। এবার চলে আসে হচ্ছে গন্তব্য কাবুল যেটা। গন্তব্য কাবুল হচ্ছে সহজ কথা হচ্ছে সৈয়দ মুজতবা আলী, উনি
কি করছে, উনি হচ্ছে একটা জার্নি করছে আফগানিস্তানের উদ্দেশ্যে, এবং জার্নির পথে উনি বিভিন্ন জায়গায় থামছে, পেশোয়ারে থামছে, ঠিক আছে, তারপর তোমার খাইবার পাস দিয়ে উনি গেছে। তো এরকম বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার সময় ওনার যে অভিজ্ঞতা, ওনার সাথে সঙ্গী যারা ছিল বা একটা জায়গায় উনি ছিল, তো ওইখানে যে মানুষের আতিথেয়তা, ওই আতিথেয়তা নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে বলা হচ্ছে। তো গন্তব্য কাবুল, যেটা গন্তব্য কাবুল আমরা দেখতে পাই যে নানা দেশ জাতি সংস্কৃতি ও ঐতিহ্যের স্বরূপ। আফগানিস্তানের পরিবেশ জীবনযাত্রা নিয়ে জানা হয়, ভিনদেশী মানুষদের ব্যক্তিত্বের বৈচিত্র্য, সম্প্রীতিমূলক সহাবস্থান, পাঠানদের নির্জলা আন্তরিকতা, অনেকে নির্লজ্জ আন্তরিকতা দিও না ভাই, নির্জলা আন্তরিকতা, ঠিক আছে, এবং অতিথি আপ্যায়ন। ভারতবর্ষে ইংরেজ শাসনের স্বরূপ সামাজিক বৈষম্য, এটা একদম শুরুতে ওই যে ট্রেনে ওঠার ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে ইংরেজদের, তাদের হচ্ছে তোমার বগি, সো অন্যদের বগি, এটা একটা বৈষম্যকে ইন্ডিকেট করে। খাইবার পাস সহ বিঘ্ন সংকুল পাহাড়ি যাত্রাপথের যে বর্ণনা, সেটা হচ্ছে বিভিন্ন যে প্রাকৃতিক বৈচিত্র্যের যে, অথবা হচ্ছে যাওয়ার পথে যে সমস্যাগুলো সে ফেস করে, সমস্যা বলতে ডিরেক্টলি সমস্যা না, মেইনলি যে গিরি খাতটা থাকে, রিস্ক থাকে, ওইগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এবার চলে আসা হচ্ছে এই জায়গায় আমাদের কাছে কি ভ্রমণ কাহিনীর লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং রসবোধ, উনি খুব মজা করে ব্যাপারটা লিখছে। সো চরিত্র বিশ্লেষণে চলে আসো, কথক হচ্ছে লেখক সৈয়দ মুস্তাফা আলী। উনি অজানাকে জানার প্রতি ভীষণ আগ্রহী, ভ্রমণ পিপাসু, খুব সহজে সবার সাথে মিশে যেতে পারেন, ফ্রেন্ডলি আর কি, সহজ কথায়। দারুণ রসিক এবং মজার ছলে কথা বলতে পছন্দ করেন, মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং মানসিকতা খুব ভালো বোঝেন, ভীষণ বুদ্ধিমান, বিচক্ষণ, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, ঠিক আছে, এরকম কিছু। এগুলোর চাইতে মেইনলি হচ্ছে তোমাকে বলবে যে একজন ব্যক্তি খুব ঘুরতে পছন্দ করে, কার সাথে মিল আছে, কথকের সাথে মিল আছে। এবার হচ্ছে ফিরিঙ্গি। ফিরিঙ্গি হচ্ছে ইউরোপিয়ান একজন সহযাত্রী ছিল একদম শুরুতে ট্রেনে। সো ব্রিটিশ হলেও উনি খুব ভালো ছিল, মিশুক ছিল, বন্ধুসুলভ ছিল। খাবার তাকে কি করছে যে খাবার হচ্ছে খাবেন কিনা একসাথে, তার ফিয়ান্সে হচ্ছে দিয়েছিল এটা। তো নিজের খাবার অন্যদের সাথে ভাগ করে খাওয়ার মতো উদার। ভ্রমণের শুরুতে লেখকের একাকিত্ব দূর করতে দারুণ সাহায্য করছে, একা বসে আছে, আর আরেকজন হচ্ছে ইংরেজ, কথা বলবে কিনা, বাট উনি ফ্রেন্ডলি ছিল দেখেই সময় কিন্তু কেটে গেছে। তো প্রথম দর্শনে ইউরোপিয়ানদের অহংকার মনে হলো, পরে তা হচ্ছে ভেঙে যায় ইউরোপিয়ানদের, মানে ওনার পরে ছিল না এটা আর কি। তো শেখ আহমদ আলী, উনি পেশোয়ার একজন পাঠান, পেশোয়ারের একজন পাঠান, যিনি লেখকের বন্ধুর বন্ধু, এবং তাকে হচ্ছে অনেক আপ্যায়ন করছে আর কি। সৌদিতে আপ্যায়নে একেবারে নিখাদ এবং আন্তরিক ছিলেন। অচেনা মানুষকেও কোলে পিঠে করে স্টেশনের বাইরে আনার মতো উষ্ণ, মানে জিনিসটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছিল মুস্তাফা আলী, যে খুবই উষ্ণ মানে অভ্যর্থনা দিচ্ছে, তাই না, উষ্ণ হচ্ছে একটা আমন্ত্রণ দিচ্ছে আর কি। বাঙালিদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং বন্ধুভাবাপন্ন, পাঠানদের চিরায়ত আতিথেয়তা এবং ভালোবাসার আসল প্রতীক। যেরকম হচ্ছে বরিশালের মানুষ অনেক বেশি অতিথি পড়ান, আমি বরিশালের মানুষ, ঠিক আছে, এখন কেউ বলো না ভাই আপনি বরিশালে অতিথি পড়ান না, না ঠিক আছে, বরিশালের মানুষ অতিথি পড়ান, ঠিক আছে, ওরকম ভাবে পাঠানরা। বুড়ো সর্দারজি হচ্ছে যাত্রী, ভীষণ বিচক্ষণ এবং জীবনের নানা অভিজ্ঞতায় পরিপূর্ণ, খুব সহজ সরল ভাষায় হচ্ছে লেখককে নানা কাজের উপদেশ দেন, উনি যাত্রী ছিল আর কি, ঠিক আছে। তো নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে পছন্দ করেন, বয়স্ক হলেও মনের দিক থেকে প্রাণবন্ত, মানুষকে মতিগতি ও চারপাশের পরিস্থিতি ভালো বুঝতে পারেন। সো পরবর্তীতে বাসের ক্ষেত্রে আসলে ইনি সঙ্গ দিছিল আসলে, ওকে। এবং শিখ সর্দারজি, যিনি গাড়ি ড্রাইভার ছিল, 60 বছর বয়সী, আত্মবিশ্বাস একজন। ওনার আবার কি ছিল, ওনার আবার রাতকানা ছিল, তাই না, তিনি রাতকানা চোখে দেখতে পারেন, নতুন প্রজন্মের মতিগতি বুঝতে এই বয়সে বায়োস্কোপ দেখেন তিনি। যদি এমন হয় যে আমার অনেক ওল্ড এজের কোনো একজন আমার সিনিয়র আছেন, যিনি ধরো হচ্ছে সিনেমা দেখে আমাদের সাথে মেশার জন্য, তাহলে তার সাথে কার মিল আছে, এনার মিল আছে। পাহাড়ি রাস্তা বিপদ সম্পর্কে তিনি খুব সচেতন এবং সতর্ক, লেখকের কাছে একজন ভালো পথ প্রদর্শক বা উপদেষ্টার মতো ছিলেন, ঠিক আছে, এই হচ্ছে মিল, একটা উপদেষ্টা, একজন উপদেষ্টার মতো ছিলেন। আচ্ছা, সো আমরা হচ্ছে প্রায় 28 মিনিটের মতো চলে আসছি। সো প্রত্যেকটা আমরা চেষ্টা করতেছি 3 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করার। এবার যেটা, সেটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। তো এইখানে আসলে সাঁওতাল, যারা সাঁওতালদের একটা অতীত ইতিহাস, তাদের যে সংগ্রাম এবং তারা এখান থেকে যেভাবে উঠে আসছে সেই ব্যাপারগুলো বলা হয়েছে। এবং এখানে একজনের কথা বলা হচ্ছে যার নাম কপিল দাস। উনিও বিভিন্ন সংগ্রামের সাথে আগেও যুক্ত ছিলেন, এবং যখন তার বয়স হয়ে যায় সবাই তাকে বিদ্রুপ করতো। এই কেসে বিদ্রুপ বলতে এরকম ভাবে না, বাট উনি কিছু করতে পারবে না, কথা হচ্ছে এটা যে একজন বৃদ্ধ মানুষ কি করতে পারবে। বাট কপিল দাস মুর্মু আগে যেরকম সংগ্রামী ছিলেন, সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে পূর্বের কথাগুলো চিন্তা করে সে আবারও সংগ্রামী হয়ে ওঠেন, এবং তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়, অনেক বাচ্চা কাচ্চারা তাকে দেখে হচ্ছে অনুপ্রাণিত হয়, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, যেটা হচ্ছে সাঁওতালদের অধিকার নিয়ে। আমরা এখানে বলতেছি প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের চরম হচ্ছে অবহেলা, লাইক উনি কিছু করতে পারবে না, মানে সরায় দাও, উনি আর কি বুঝবে, এগুলা বয়স হয়ে গেলে এই ব্যাপারগুলো দেখা যায়। জোরদার মহাজন শ্রেণী, শোষণ, নির্যাতন এবং সাঁওতালদের ভূমি দখলের চক্রান্ত, যেটা সেটা নিয়ে বলা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাতৃভূমি ও জাতিসত্তার অস্তিত্ব রক্ষার আপোষহীন সংগ্রাম, এই যে সংগ্রামের যে ব্যাপারটা, স্ট্রাগল থেকে নতুন প্রজন্মের সংস্পর্শে প্রবীণদের মনে নতুন করে লড়াইয়ের চেতনা জাগ্রত হওয়া। একই সাথে তোমার যে হচ্ছে কপিল দাস মুর্মু, উনি যখন ওনার নাতিদের দেখেন, ওইখান থেকে উনি ওনার পূর্বের কথা চিন্তা করেন, এবং পূর্বের কথা চিন্তা করে উনিও অনুপ্রাণিত হন যে আগে তো আমি এরকম ছিলাম, আগে তো আমি এভাবে স্বীকার করতাম আমার এই বয়সগুলোতে। তো এখান থেকে উনি নতুন করে তার লড়াইয়ের চেতনা জাগ্রত হয়। বয়সী সীমাবদ্ধতা বা বাধা উপেক্ষা করে অধিকার আদায়ের সশস্ত্র লড়াই, অতীতের বীরত্বের স্মৃতিচারণ এবং সাঁওতালদের শিকারের ঐতিহ্যের সংস্কৃতি, হচ্ছে উনি যে ওনার কুকুরকে নিয়ে হচ্ছে কি বাঘ শিকারে যেতেন, ওই ব্যাপারগুলো। সো কপিল দাস মুর্মু সাঁওতালদের একজন প্রাক্তন মোড়ল,
বয়স্ক পরিবারের অবহেলিত ভীষণ সাহসী ও প্রতিবাদী, অস্তিত্ব রক্ষায় আপোষহীন যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু। সহজ কথায় যদি কারো বলে যে কেউ একজন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, সে কপিল দাস মুর্মু। যদি কেউ বলে যে বৃদ্ধ অবস্থায় তাকে কেউ অবহেলা করছে, কপিল দাস মুর্মু সেটা। মহাজন এবং যোদ্ধার মানে যারা হচ্ছে সমাজের প্রতিপত্তিশালী আর কি। সো চরম অত্যাচারী এবং শোষক, ভীষণ স্বার্থপর অর্থলোভী, গরিবের ভূমি দখলকারী, নিষ্ঠুর এবং ধূর্ত, মানে খারাপ যা আছে এগুলা। সো বাংলার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে ভালো জিনিস একজনের মধ্যেই থাকে, খারাপ জিনিস সব একজনের মধ্যেই থাকে। এখানে একটা ডিফারেন্স আছে একজনের জায়গায়, বলবো না। মহিন্দর যেটা বলা হচ্ছে কপিল দাসের ছেলে, পিতার প্রতি অবহেলাকারী, বয়স্কদের সম্মান দেয় না, স্বার্থপর, অনুভূতিহীন, মহিন্দর, ঠিক আছে। আর এরপরে হচ্ছে সুখদাস এবং দীনদাস, নাতি, দাদার গল্পের প্রতি আগ্রহী থাকে, দাদা গল্প করে। কপিল দাসের লড়াইয়ের প্রধান অনুপ্রেরণা যদি আমি বলি, কপিল দাস ওনাদের থেকে দেখে নিজের পূর্বের চিন্তা ভাবনা করেন। শিকার প্রিয় এবং সাহসী সাঁওতাল শিশু। বিনোদ মিস্ত্রি ধ্বংসের প্রতীক, ট্রাক্টর চালক এবং মহাজনের আজ্ঞাবহ বা হচ্ছে কর্মচারী, এটা হচ্ছে বিনোদ মিস্ত্রি, ঠিক আছে। আর এবার আসা হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে নেকলেসের কেসে। সো আমরা আশা করি আমাদের আধা ঘন্টা পড়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মাঝখানে আমরা লাইক নেকলেসটা পড়ে ফেলছি। এরপরে আর 3টার মতো গল্প আছে, এর মাঝখানে হচ্ছে আমরা আমাদের গদ্যটা শেষ করে ফেলবো। সো আমরা শুরু করতে পারি এই জায়গা থেকে। আচ্ছা, সো নেকলেস গল্পটা মেইনলি হচ্ছে কি, নেকলেস গল্পটা হচ্ছে যে একজন দম্পতি আছে, তারা হচ্ছে গরিব, ঠিক আছে, কেরানির। তো তারা হচ্ছে গরিব, বাট যে হচ্ছে স্ত্রী, উনি চিন্তা করতেছেন যে আমার তো এইটা নাই, এটা সেটা নাই। উনি অনেক সুন্দর, বাট উনি চিন্তা করতেছেন আমার এইটা নাই সেটা নাই। তো এক পর্যায়ে ওনার স্বামীর একদিন একটা অনুষ্ঠানে দাওয়াত পড়ছে। তো এখন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য তার লাগবে জামা কাপড়, ঠিক আছে, তার লাগবে জামা কাপড়, মানে স্ত্রীর জামা কাপড় লাগবে, বা হচ্ছে একটা ভালো জিনিস, মানে ভালো গয়না লাগবে, এছাড়া তুমি যেতে পারতেছে না। তো এই জন্য কি করছে, এই জন্য স্বামী তাকে হচ্ছে স্বামীর স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা দিল। স্বামী অনেক দিন যাবত টাকা জমাচ্ছিলেন বন্দুক কেনার জন্য। তো ওই টাকাটা স্ত্রীকে দিয়ে দিছে জামা কেনার জন্য। এখন জামা তো কিনলো, বাট তার তো নেকলেস কেনার বা একটা অলংকার কেনার টাকা নাই। তো উনি হচ্ছে মানে স্ত্রীর এক ফ্রেন্ডের কাছে গেছে তোমার অলংকার কেনার না, অলংকার ধার নেওয়ার জন্য। তো ওইখান থেকে একটা অলংকার ধার নিয়ে আসছে। ধার নিয়ে আইসা অনুষ্ঠানে গেছে, খুব ভালো লাগছে। বাট অনুষ্ঠান থেকে যখন বাসায় ফেরত আসছে, ওই যে অলংকার বা ওই যে নেকলেসটা, ওইটা গেছে হারায়। তো এটা যখন হারায় গেছে, তখন তোমার হচ্ছে কি আবার শুরু হয়েছে যে এখন কিভাবে বলবে সেই জিনিসটা। ওই যে ফ্রেন্ডটা যার কাছ থেকে আনছিল তাকে আর জানায় নেই, যেহেতু ওনারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিল। হ্যাঁ, তাদের এইটা কষ্ট ছিল, তারা গরিব, মানে স্ত্রীর ক্ষেত্রে গরিব ছিল, বা ওই জায়গা থেকে সেই উচ্চাকাঙ্ক্ষা দেখাইছে। ওইটার কারণে একই সাথে কিন্তু তোমার তাদের মধ্যে একটা কি আসছে, মানে তাদের একটা দায়িত্ববোধ আছে। তো সেই জায়গা থেকে তারা লোন টোন নিয়ে আপাতত কিনে দিয়ে, বাট লোন অনেক নিয়ে ফেলছিল। তো ওই লোনটা শোধ করার জন্য তারা 10 বছর কষ্ট করে, এরপরে লোন তোমার শোধ করে। এবং 10 বছর পরে গিয়ে জানতে পারে যেই হারটা ধার নিয়েছিল ওই হারটা ছিল নকল, আর ওনারা যে হারটা দিছে ওইটা হচ্ছে কষ্ট করে আসল একটা হার দিছে। তো এই হচ্ছে মেইনলি নেকলেস গল্পের মূল ভাব। তো দেখো, সামর্থ্যের বাইরে উচ্চাভিলাষ, লোভ এবং বিলাসী জীবনের করুণ পরিণতিতেই যে যে বেশি লোভ করতে গিয়ে সে হচ্ছে পরে লোন নেওয়া লাগছে ওই হারের জন্য। এরপরে সেই হারটার ওই লোন চুকাই দিকে 10টা বছর কষ্টে চলে গেছে। তো এই একটা কথা। তো সাধ্যের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা, যেটা সমন্বয় করতে হয় যে আমার যেটা আছে তার মধ্যে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। রূঢ় বাস্তবতার স্বরূপ, খুব ভালো একটা, মানে এটা কিন্তু ছোট গল্প আর কি। অন্যের জাঁকজমকপূর্ণ জীবনের সাথে নিজের অবস্থার অযাচিত তুলনা এবং হীনমন্যতা করার কোনো প্রয়োজন নেই। চরম বিপদে সততা, নিষ্ঠা এবং কঠোর শ্রম দিয়ে ঋণ পরিশোধ করে ঘুরে দাঁড়ানো। এই যে চরম বিপদ যখন তাদের ছিল লোন নেওয়ার পরে, 10টা বছর তাকে অনেক কষ্ট করছে, তাদের দুইজনকেই কষ্ট করতে হয়েছে, স্বামী এবং স্ত্রীকে। বাংলা ছোট গল্প হিসেবে নেকলেসের সার্থকতা বা আঙ্গিক গঠন, সার্থকতা ডেফিনেটলি আছে, এটা একটা প্রায় আছে। কেন বলতেছি, এটা যখন লাস্টে কিচ্ছু বলে নাই, লাস্টে কি বলছে যে যেই নেকলেসটা, ওই ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে যে তুমি আমাকে যে নেকলেসটা, আমি তোমাকে যে নেকলেসটা ধার দিছিলাম, সেই নেকলেসটা হচ্ছে ইমিটেশন ছিল, নকল ছিল, কম দামি। এতটুকু দিয়ে কিন্তু মোটামুটি শেষ তোমার। এখানে না তোমার কোনো শিক্ষার কথা বলছে যে অতএব আমরা এখান থেকে জানতে পারি যে ভালো হইতে হয়, উচ্চাভিলাষ করতে, কিচ্ছু না। জাস্ট এই লাস্টের একটা ছোট্ট টুইস্টের মাধ্যমে কিন্তু অনেক লার্নিং হয়ে গেছে। শেষ হয়েও হইলো না শেষ, যাচ্ছে এরপরে কি হইলো। তো এই যে টুইস্টটা, এটা হচ্ছে কিন্তু ছোট গল্প হিসেবে একটা উদাহরণ আছে। আচ্ছা, মাতিল্ডা মাদাম লুইসেল, উনি হচ্ছে উচ্চবিলাসী ছিল, বিলাসী জীবনের স্বপ্ন চায়নি, নিজের বাস্তবতায় অতৃপ্ত ছিল, সবসময় অন্যের সাথে তুলনা করতো। রুহতে ছিল সচেতন ছিল, বিপদে পড়ার পর, এরপরে যখন বিপদে পড়ছে লোনটা নিয়েছে, এরপরে তিনি কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ছিলেন, পরিশ্রমী ছিলেন। চরম দারিদ্র্যের মাঝে সততা এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন। মিস্টার লুইসেল, ওনার হচ্ছে স্বামী, অত্যন্ত সৎ ছিলেন, পরিশ্রমী, দায়িত্বশীল ছিলেন, এবং উনি স্ত্রীর প্রতি কিন্তু ভীষণ যত্নবান ছিলেন। তার মন রক্ষায় কিন্তু আত্মত্যাগী। ওনার যে জমানো টাকা ওইটা কিন্তু জামা কেনার জন্য দিয়ে দিয়েছিলেন। সাধারণ কেরানি হলো বাস্তববাদী এবং সহজ সরল মানসিকতা। বিপদের সময় স্ত্রীর পাশে থাকা এক ধৈর্যশীল জীবনসঙ্গী। ধার শোধ করার জন্য উনিও রাত জেগে হচ্ছে বাড়তি কাজ করতেন, ওনার যে কাজটা বাদে। এবং মাদার হচ্ছে মাদাম ফোর্স্টিয়ার, উনি হচ্ছে ওই যে ফ্রেন্ড ছিলেন লুইসেল, মাদাম লুইসেলের।
মাতিলদার অত্যন্ত ধনী এবং অভিজাত বান্ধবী, উদার মনের সাহায্যকারী, বন্ধুর অভাবে বিশ্বাস করে নির্দ্বিধায় গহনা দিয়ে দিয়েছিলেন এবং গল্পের শেষে আসল সত্য প্রকাশ করে যে এটা একটা ইমিটেশন ছিল। ঠিক আছে, এই হচ্ছে মেইনলি এখানে আমাদের কাছে কথা। এবার আমরা দুইটা জাস্ট লাস্টে বলবো, সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পটাই মেইনলি হচ্ছে একটা মুক্তিযুদ্ধের গল্প, যেখানে হচ্ছে একজন ছিল যার নাম হচ্ছে নুরুল হুদা। উনি ছিলেন প্রফেসর একজন। তো ওনার যে শ্যালক, ঠিক আছে, মানে হচ্ছে বউর ভাই, তো উনি হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, তার নাম ছিল মিন্টু। ঠিক আছে, সো উনি ছিলেন হচ্ছে মুক্তিযোদ্ধা। তো ওনার একটা রেইনকোট ছিল, এই রেইনকোটটা হচ্ছে নুরুল হুদা পরে তার মধ্যে অনেক মানে চেতনা জেগে ওঠে, এই হচ্ছে মেইনলি কথা। এই একটা রেইনকোট নিয়ে মানে প্রতীকী অর্থে বলা হয়েছে এটা আসলে, বাট প্রকৃত অর্থে নুরুল হুদা একজন ভীতু মানুষ, যিনি হচ্ছে সব ঝামেলাকে ভয় পান, কিন্তু তারপর তার মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব আছে, তার মধ্যে মুক্তিযোদ্ধার একটা চেতনা আছে, এবং সেই চেতনাটা সে হয়তো প্রকাশ করতে পারতেছিলেন না, কিন্তু যখনই সে রেইনকোটটা গায়ে দিছে তখনই তার মধ্যে এটা প্রকাশ করার একটা সাহস চলে আসছে। এবং তাকে হচ্ছে পাকিস্তানিরা অনেক অত্যাচার করে, টর্চার করে, কিন্তু তারপরেও তিনি জানা সত্ত্বেও মুক্তিযোদ্ধা বা অন্য কারো নাম বলেন না। ঠিক আছে, আত্মত্যাগের কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং প্রতিরোধ, পাকিস্তানি বাহিনীর চরম অন্যায় অত্যাচার নারকীয়তা, এখানে একটা কাহিনী বলা হয়েছে একটা টাইম জুড়ে, যে একদম 25শে মার্চ থেকে সে হচ্ছে কি কি করছিল আর কি, মানে পাকিস্তানিরা। দেশপ্রেমের সর্ব এবং সাধারণ মানুষের আত্মত্যাগ, একটা রেইনকোটের প্রভাবে একজন ভীতু প্রকৃতির সাধারণ মানুষের মনে অসীম সাহসের সঞ্চার, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার গেরিলাদের আক্রমণের সার্থক চিত্র, যে গেরিলা আক্রমণ করে বিভিন্ন জায়গায় যে ওই যে তোমার হচ্ছে অস্ত্র বোঝাই করে নিয়ে আসছে, মিরপুরের ওই জায়গা থেকে জি পুরাই দিছে, এইরকম কথাগুলো মুক্তিযোদ্ধাদের কথা। ঠিক আছে, আর উনি কিন্তু একজন ভীতু ছিল, বাট যখন রেইনকোটটা পড়ছে ওনার মধ্যে কি অনেক সাহস চলে আসছে। সো এই ব্যাপারটা এখানে চলে আসছে। আমরা একটু যাই হচ্ছে চরিত্র বিশ্লেষণ। নুরুল হুদা, উনি রসায়ন বিষয়ের শিক্ষক, প্রথম দিকে চরম ভীতু এবং আত্মকেন্দ্রিক ছিলেন। শ্যালকের রেইনকোট হচ্ছে গায়ে দেওয়ার পর তার ভেতরে অসীম সাহস, দেশপ্রেম জেগে ওঠে। সাহসী ও দৃঢ়চেতা, শত নির্যাতনের মুখে উনি কারো তথ্য ফাঁস করেন না। মুক্তিযুদ্ধ সাধারণ মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা চেতনা জাগ্রত হয়, এক প্রধান প্রতীকী চরিত্র। সাধারণ মানুষের মনেও কি ছিল, একটা মুক্তিযুদ্ধ চেতনা ছিল সাধারণ মানুষের মাঝেও। মিন্টু, নুরুল হুদার শ্যালক এবং অকুতোভয় এক দেশপ্রেমিক গেরিলা যোদ্ধা, উনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রাখা লোক, যার ফেলে যাওয়া রেইনকোটটাই এই গল্পে সাহস এবং দেশপ্রেমের প্রতীক। তাহলে সাহস এবং দেশপ্রেমের প্রতীক কোনটা এখানে? রেইনকোটটা। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ, উনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং কট্টর পাকিস্তানপন্থী, দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করছে, মিলিটারিদের সাথে হেল্প করছে কাজে, বাঙালি হয়ে বাংলা সংস্কৃতি ঘৃণা করে, মিলিটারিদের শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দিছিলেন। ঠিক আছে, যেন একটু কাছাকাছি যাওয়া যায়, যে হ্যাঁ আপনাদের পছন্দের জিনিস আমি বলছি। অ্যান্ড দেন মিলিটারিদের খুশি করতে সারাদিন উর্দু বলে, পাকিস্তানের অখণ্ডতার জন্য দোয়া করে। ইসাক নিয়ে, উনি হচ্ছে একজন পিয়ন ছিল বা চাটুকার, পাকিস্তানি মিলিটারিদের চাটুকার যেন হচ্ছে পাওয়ার পায়। সো মিলিটারিদের নাম ভাঙিয়ে সারাদিন উর্দুতে কথা বলে, আর তাকে দেখে কলেজের সব শিক্ষকরাও ভয়ে তটস্থ থাকে। উনি পিয়ন, বাট কলেজের শিক্ষকরা ওনাকে দেখে ভয় পান কেন? কারণ ওই যে এই যদি আবার মিলিটারিদের বইলা কিছু করে দেয়, এ হচ্ছে কথা। সো আসমা, উনি নুরুল হুদার স্ত্রী এবং মুক্তিযোদ্ধা মিন্টুর বোন। স্বামী ও পরিবার নিয়ে সবসময় কি থাকে, চরম ভয়, শঙ্কা, উদ্বেগের মধ্যে থাকে, যে আমাদের পরিবারের মারা যেরকম আমাদের নিয়ে টেনশন করে। সো এটা। সো মাসি পিসি, যেটা মাসি পিসির কথা হচ্ছে যে এইখানে মাসি এবং পিসির নামে দুজন থাকে। ঠিক আছে, সো এখন আল্লাদির মাসি পিসি হচ্ছে এই দুইজন। ঠিক আছে, তো আল্লাদি সবাই হচ্ছে মারা গেছে, এবং আল্লাদি যেখানে বিয়ে হয়েছে, ঠিক আছে, সো ওইখানে হচ্ছে তাকে অনেক অত্যাচার করা হয়। সে গর্ভবতী ছিল, সেই অবস্থায় তাকে অত্যাচার করা হয়। তো আল্লাদি পরবর্তীতে মাসি পিসির কাছে এসে আশ্রয় নেয়। ঠিক আছে, মাসি পিসির কাছে এসে আশ্রয় নেয়। তো এই যে মাসি পিসি তাকে নিয়ে যে দেখে রাখতেছে, সমাজের এত লোলুপ দৃষ্টি থেকেও তাকে হচ্ছে দেখে রাখতেছে, এই ব্যাপারটা হচ্ছে মাসি পিসির মধ্যে দেখা যায়। পাশাপাশি মাসি পিসি হচ্ছে নারী, তাদের অনেক সমস্যা আছে, বা হচ্ছে তাদের অনেক সমস্যা বলতে তাদের হচ্ছে সমাজে চলতে অনেক সমস্যা সৃষ্টি হয়, তারপরও তারা এই বিষয়গুলো পাশ কাটায়, বা এই যে সমাজের লোলুপ দৃষ্টি, এগুলোকে পাশ কাটায় তারা যে হচ্ছে আর্নিং করতেছে, আল্লাদিকে দেখে রাখতেছে। ঠিক আছে, তো এই বা হচ্ছে এই যে আল্লাদি যে জামাই, ঠিক আছে, সে যে মাসি পিসিকে থ্রেট করতেছে, সেটাও যে তারা ডিফেন্ড করতেছে। তো এইরকম বিষয়গুলো নিয়ে মাসি পিসি গল্পটা দেখানো হয়েছে, যেখানে আমরা কি দেখতে পাই, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপর নির্মম নির্যাতন এবং অসহায়তার চিত্র দেখা যায়। দুই অসহায় বিধবা মাসি ও পিসির অস্তিত্ব রক্ষা ও বেঁচে থাকার কঠিন সংগ্রাম। ঠিক আছে, এখানে কিন্তু মাসি পিসিরও জীবনে কেউ নেই, জিনিসটা এরকম। মাসি পিসিরও ওনারা বিধবা হয়ে গেছে, ওনাদের খালি দুজনই আছে, মাসি আর পিসি, এরপর আল্লাদি আসে, এই তিনজন থাকে। তো সমাজে লোলুপ পুরুষদের হাত থেকে পিতৃমাতৃহীন আল্লাদিকে রক্ষার লড়াই, নারী হয়ে নৌকা চালিয়ে এবং শাকসবজি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার, ওনারা নারী, তারপরে স্বাবলম্বী হওয়ার জন্য কি দূরে গিয়ে নৌকা চালিয়ে গিয়ে শাকসবজি বিক্রি করে আসেন। চরম বিপদে বুদ্ধি, সাহস এবং ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এখানে মেইনলি একটা বড় কথা হচ্ছে নারীদের স্বাবলম্বী হওয়া এবং নারীদের যে অস্তিত্ব রক্ষা, এই ব্যাপারটা হচ্ছে এখানে বেশি পাওয়া যায়। নারীদের প্রতি যে অন্যায় অবিচার, এটা, এই দুটো হচ্ছে মেইন কিওয়ার্ড। মাসি পিসি যে বিধবা নিঃস্ব সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানে না, জীবিকা নির্ধারণ করে। পিতৃমাতৃহীন আল্লাদির প্রতি কি চরম হচ্ছে স্নেহশীলতার পরিচয় দিচ্ছে না, যে আল্লাদিকে একদম সুন্দরভাবে দেখে দেখে রাখছে, যত্ন নিচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে স্নেহশীল এবং অভিভাবকের মতো আচরণ করছে। অত্যাচারী স্বামীও সমাজে গুন্ডা
বদমাশদের, ঠিক আছে, এটা বদমাশ দরকার নেই, আমি এটা মিলিয়ে তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম, ঠিক আছে, তোমাদের এটা লেখার দরকার নেই। বা সমাজের হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে নেতিবাচক চরিত্র থেকে, সমাজের নেতিবাচক চরিত্র, এই সেম নেতিবাচক যে কোনো খারাপ ইতে ভালো মানে শোনায় আর কি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বুঝাইছি যে হাত থেকে আল্লাহদিকে রক্ষায় সদা প্রস্তুত, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সাহসী প্রতিরোধের এক অনন্য প্রতীক, ঠিক আছে। আচ্ছা, সো পিতৃমাতৃহীন এবং হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের নির্মম নির্যাতনের শিকার অসহায় তরুণী, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আল্লাদি, ঠিক আছে। আল্লাদি কিন্তু নির্যাতনের শিকার এবং জীবন বাধাতে নিরাপত্তার জন্য স্বামীর বাড়ি ছেড়ে মাসি পিসির আশ্রয় চলে আসে, মাসি পিসির কাছে আশ্রয় নেন। সমাজের খারাপ ও লোলুপ দৃষ্টির জোরদার দারোগা গুন্ডাদের কুৎসিত নজরের শিকার, ঠিক আছে, যে মহাজন যারা থাকে তাদের ক্ষেত্রে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রতিবাদহীন, এর উপর করছে প্রতিবাদও করে না, প্রতিবাদ কিন্তু করছে মাসি পিসি, ঠিক আছে। যোগু, যোগ্য হচ্ছে জামাই আগে আলাদা স্বামী, তো যে চরম অত্যাচারী মধ্য এবং অমানবিক, স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীর আহ্লাদির মানে এখানে মেইনলি হচ্ছে যোগুর আবার একটা লোভ আছে স্ত্রীর মানে যে আহ্লাদির যে বাবার যে সম্পত্তিগুলো রেখে গেছে সেগুলোর দিকে, সেই লোভী একটা ক্যারেক্টার হচ্ছে যোগুর মধ্যে দেখা যায়, ঠিক আছে। সম্পত্তি লাভের জন্য অনেক কিছু মানে সে হচ্ছে মামলা দেওয়ার ভয় দেখায় মাসি পিসিকে, সো এই ব্যাপারটা দেখা যায়। গোকুল, যে গোকুল হচ্ছে গ্রামের প্রভাবশালী একজন ধূর্ত লোলুপ দৃষ্টির, সে হচ্ছে আল্লাদের দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছে, এই হচ্ছে মেইনলি এখানে কথা বলছে। কানাই চৌকিদার ও গুন্ডা বদমাশদের, ঠিক আছে, এই ওয়ার্ডটা ইউজ করার দরকার নাই, আমি এটা মেইনলি ওই বইয়ের ওয়ার্ডটাই পিক করছি আর কি, বইয়ের বিভিন্ন জায়গায় দেওয়া আছে না, বা হচ্ছে তোমাদের ইয়াগুলোয় দেওয়া আছে, উদ্দীপকগুলোয় দেওয়া আছে, এই জন্য এটা ইউজ করছি, বাট তোমরা এটা ইউজ করো না। লেলিয়ে রাতের আধারে আল্লাহ দিকে তুলে নেওয়ার মতো ষড়যন্ত্র করে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাছে কথা। আই হোপ তোমাদের হচ্ছে 40 মিনিটসের মাঝখানে আমরা প্রায় হচ্ছে প্রতিটা 3 মিনিট করে সময় নিছি তোমাদের প্রতিটা গদ্য, আই হোপ এখানে ক্লিয়ার হয়েছে। পিডিএফ যেটা আছে পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ এ ক্লিক করলে ডেফিনেটলি হচ্ছে তোমরা ওই চ্যানেলে চলে যাবা, চ্যানেলটা এই জন্য রেখে দিছি। আর হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলটা আছে বা এই যে পেজ আছে এখান থেকে সামনে যে সবগুলো ক্লাসগুলো সেগুলো আসবে, ঠিক আছে। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে, সুন্দর একটা রিভিশন হয়েছে, আমরা প্রতিটা জায়গা থেকে গেছি, কি ওয়ার্ডগুলো যেগুলো আছে এইখান থেকে হচ্ছে ইউজ করবা, আই হোপ তাহলে তোমাদের জন্য লেখা আরো ভালো হবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। পদ্যটা আমি দিয়ে দিচ্ছি পরে, ওকে।